অনেকেই মনে করে যে রিসার্চটা শুধুমাত্র যারা ইউনিভার্সিটিতে জব করে বা রিসার্চ ইনস্টিটিউশনে জব করে তাদের জন্য প্রয়োজন। তো এটা মানুষ যখন কর্মজীবনে যায় তখন ধাপে ধাপে সে এই ভুলটার জন্য আসলে তাকে অনুশোচনা করতে হয়। আমি যেহেতু USAID এর সাথে কাজ করেছি, ইউরোপীয় ইউনিয়নের সাথে কাজ করেছি, জাইকার সাথে কাজ করেছি, USDA এর সাথে কাজ করেছি, ওয়ার্ল্ড ফিশে কাজ করেছি, ইউনিসেফের কলিগদের সাথে কাজ করেছি, সেভ দ্য চিলড্রেনের কলিগদের সাথে কাজ করেছি। তো এই যে হিউজ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলের অর্গানাইজেশনগুলোর সাথে কাজ করতে গিয়ে আমি দেখতে পেয়েছি এখানে আমাদের যারা কর্মজীবনে প্রবেশ করেছে কিন্তু আগে রিসার্চের সাথে ইনভলভ ছিল আর যারা রিসার্চের সাথে ইনভলভ ছিল না, এই দুইটা গ্রুপের মধ্যে হিউজ একটা ডিফারেন্সিয়েশন হয়ে যায়। একজন মানুষ রিসার্চে ভালো মানে তার কনসেপচুয়ালাইজেশন অনেক ভালো, থিঙ্কিং ক্যাপাসিটি অনেক ভালো, ক্রিয়েটিভিটি তার মাঝে আছে এবং তার প্রফেশনাল লাইফে যে প্রবলেমগুলো অ্যারাইজ করে কর্পোরেট এনভায়রনমেন্টের সাথে বা প্রফেশনাল এনভায়রনমেন্টের সাথে ম্যাচ করতে গিয়ে, অ্যাডপ্ট করতে গিয়ে প্রতিদিনের কাজের মাঝে তাকে কিছু প্রবলেম সলভ করতে হয়। এই যে প্রবলেম সলভিং ক্যাপাসিটিটা, এটা যারা আগে থেকে রিসার্চের সাথে ইনভলভ ছিল তাদের এই জায়গাটাতে তারা অনেকটা এগিয়ে যায়। যেহেতু যখন সে রিসার্চ করে প্রত্যেকটা জায়গায় কিন্তু তাকে প্রত্যেকটা রিসার্চের জন্য প্রবলেম আইডেন্টিফাই করতে হয়, জাস্টিফিকেশন নিয়ে কাজ করতে হয়, গ্যাপটাকে অ্যানালাইসিস করতে হয়। তো এই জায়গাটাতে যাদের মাঝে রিসার্চ স্কিল আছে, তারা এগিয়ে যায়। একজন মানুষ যখন রিসার্চ নিয়ে কাজ করে অটোমেটিক্যালি তার ইংলিশটা ভালো হয়ে যায়, হ্যাঁ? যেহেতু তাকে অনেক থিসিস পড়তে হয়, সায়েন্টিফিক আর্টিকেল পড়তে হয়, টেকনিক্যাল রিপোর্ট পড়তে হয়। তো এইটার কারণে তার রাইটিং ক্যাপাসিটিটা ডেভেলপ করে, তার রিডিং ক্যাপাসিটিটা ডেভেলপ করে এবং তার রিসার্চকে বিভিন্ন ন্যাশনাল, ইন্টারন্যাশনাল কনফারেন্স, সিম্পোজিয়াম অথবা ওয়ার্কশপেও কিন্তু প্রেজেন্ট করতে হয়। যে কারণে তার স্পিকিং ক্যাপাসিটিটাও অনেক ডেভেলপ করে। তো আমি আমার প্রায় যে ১২ বছরের যে প্রফেশনাল লাইফ, এটার মধ্যে বিভিন্ন ন্যাশনাল, ইন্টারন্যাশনাল কনফারেন্স, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ অথবা প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে দেখেছি, আমাদের মোস্ট অফ দ্য প্রফেশনাল দেখা যায় যে তারা অনেক কিছু জানেন। কিন্তু তারা যে বিষয়গুলো জানেন সেটা গুছিয়ে প্রেজেন্ট করতে পারেন না। যে কারণে ওনাদের কাজের যে ওনাদের কাজের যে স্বীকৃতিটা এটা অন্য কেউ নিয়ে যাচ্ছে। একজন হয়তো ফিল্ডে কাজ করতেছে কিন্তু রিপোর্ট রাইটটা আরেকজন করে দিচ্ছে। একজন হয়তো রিপোর্ট রাইট আপ এর কাজটা করতেছে, পাবলিকেশনের জন্য আরেকটা টিম কাজ করতেছে। তো আমার শুরু থেকে ইউনিভার্সিটির যে ৪ টা বছর আছে, এই ৪ টা বছরকে যদি আমি কাজে লাগাই, আমি যেই ফিল্ডেরই হই না কেন, আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডের হই, সোশ্যাল সায়েন্সের হই, অ্যাপ্লাইড সায়েন্সের হই অথবা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হই, মেডিকেলের হই, লাইফ সায়েন্সের হই, প্রত্যেকে যদি যার নিজস্ব ডোমেইনে রিসার্চ স্কিলটাকে ডেভেলপ করে যায়, পরবর্তীতে সে যেই সেক্টরটাতেই কাজ করবে, ওই সেক্টরটাতে কিন্তু আসলে উনি লিড করবেন কম্পারেটিভলি যার রিসার্চ স্কিলটা ডেভেলপ আছে, হ্যাঁ? অন্য যাদের মধ্যে রিসার্চ নিয়ে কাজ করে নাই, তার পোর্টফোলিওতেও আসলে লেখার মতো কিছু থাকে না। হুম? কেউ একটা জায়গায় সিভি সাবমিট করেছে, ওখানে তার ২ টা পাবলিকেশন আছে, ২ টা কেস স্টাডি আছে, রিসার্চ আ কোর্সের সার্টিফিকেট আছে, রিসার্চ এক্সপেরিয়েন্স এর সার্টিফিকেট আছে। এই জায়গাতেই কিন্তু একজন ক্যান্ডিডেট আরেকজন থেকে অনেক দূর এগিয়ে যাচ্ছে। এজন্য আমার যারা রিসার্চ ফেলোরা আসে আমি সবাইকে এই জায়গাটাতে এমফাসাইজ করতে বলি যে, যে অবস্থায় আছে ওই অবস্থা থেকেই সে যেন রিসার্চের সাথে ইনভলভ হয়।